গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 3 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা মাধ্যমিক ইতিহাসের এই অধ্যায় থেকে 3 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা 1 নম্বর 2 নম্বর 4 নম্বরের প্রশ্ন উত্তর ও 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাস তোমরা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, এই প্রশ্নটাই আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগের দিন যেগুলো বলেছিলাম যে এই যে বিদ্রোহগুলো হয়েছিল, এই বিদ্রোহগুলো প্রত্যেকটা কিছু কারণে, বিশেষ কারণে হয়েছিল এবং সেই কারণগুলো কিন্তু অনেকটাই একই রকম। ঠিক আছে, যেমন একটা কারণ সাঁওতাল বিদ্রোহ যেটা ছিল সেটা হচ্ছে যে তাদের উপরে কিন্তু অনেক বেশি করে ট্যাক্স বা কর কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল, বা রাজস্ব যাই খুশি আমরা বলতে পারি। ঠিক আছে, তা 10 গুণ বাড়িয়ে দিয়েছিল, সেই জন্য তারা বিদ্রোহ করেছিল। এটা একটা হবে। আর একটা কি, আর সাঁওতালদের উপরে সেখানকার মহাজন যারা ছিল তারা কিন্তু সাঁওতালদের ঋণ দিয়ে 50 থেকে তারা অনেক সুদ নিত। যা টাকা তারা ধার দিত তার থেকে তারা অনেক বেশি সুদ নিত। ঠিক আছে, এছাড়া তারা সাঁওতালদের উপরে আরও অনেক রকম অত্যাচার করত, সেই জন্যই কিন্তু সাঁওতালরা বিদ্রোহ করেছিল। তাহলে এই প্রশ্নটা আর আগের দিনে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, কোল বিদ্রোহ বা আমাদের চুয়ার বিদ্রোহ, সেখানেও কিন্তু একই রকম পয়েন্ট ছিল। তাহলে এইগুলো মনে রাখলে কিন্তু আমরা এইগুলো খুব ভালোভাবে উত্তরগুলো লিখতে পারবো। আমাদের একটুখানি বিষয় মনে রাখলেই হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে যে মুন্ডা বিদ্রোহের কারণ কি, এটাও একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে মুন্ডা বিদ্রোহের কারণ কি হবে, এটাও কিন্তু একই হবে। যে এই যে মুন্ডা যারা ছিল সেই সময় তাদেরকে কিন্তু পয়সা না দিয়ে বিনা মজুরিতে তাদেরকে খাটানো হতো, এটাকে বলা হতো বেগার খাটানো। ঠিক আছে, এটা একটা। আর একটা কী হবে, আর একটা হচ্ছে যে তাদের যে মানে যৌথ কৃষি ব্যবস্থা যেটা ছিল সেইটা, তারা ওই জমির যৌথ মালিক, সেইটা ইংরেজরা কিন্তু পাল্টে দিয়েছিল। তারা ব্যক্তিগত মালিক, তারা এইভাবে তাদেরকে ভাগ করে দিয়েছিল। এতেই কিন্তু মুন্ডারা অনেক বেশি রেগে গিয়ে তারা কিন্তু বিদ্রোহ করেছিল। এটাই তাদের বিদ্রোহের কারণ। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে যে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল। হ্যাঁ, এই জায়গাটা তোমাদেরকে আরও ভালোভাবে দেখে রাখতে হবে যে গুরুত্ব আর ফলাফল এটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, যাই পড়ুক, গুরুত্ব পড়লেও যেটা উত্তর হবে, ফলাফল পড়লেও কিন্তু সেটাই উত্তর হবে আবার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, মুন্ডা বিদ্রোহের ফলাফল কি ছিল? ঠিক আছে, তাহলে ফলাফল ছিল কি, যে এই যে বেগার প্রথা যেটা ছিল, তাহলে এখানে দেখো কারণটা যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু গুরুত্ব তোমরা নিজেরাই লিখে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে বেগার প্রথা যেটা ছিল সেটাকে তারা, যাতে সেটা বন্ধ হয় সেই জন্য তারা কিন্তু আন্দোলন তারা কিন্তু করেছিল। ঠিক আছে, এটাই ছিল গুরুত্ব, বা এর ফলে এটা কিন্তু বন্ধ হয়েছিল। বেগার প্রথাটা তারা বন্ধ করতে পেরেছিল, যে তাদেরকে খাটিয়ে পয়সা দেবে না, এটা কিন্তু হবে না। কাজ করলে তাদের টাকা দিতেই হবে। ঠিক আছে, বা পয়সা দিতেই হবে। আরেকটা হচ্ছে যে মুন্ডা বিদ্রোহের জন্য ব্রিটিশ সরকার কী করেছিল, মুন্ডাদের যে সমস্যাগুলো ছিল তার জন্য তারা ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন 1908 সালে তারা পাস করেছিল। এটা একটা হবে। ঠিক আছে, এছাড়া আরও অনেক আছে এরকম, তোমরা দুটো অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, এইগুলোই যে লিখতে হবে এমন কোনো কথা নয়, তোমরা দুটো জিনিস পড়ে রাখবে, 2-3টে, সেগুলো তোমরা পরীক্ষায় লিখবে, তাহলেই হবে। আর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু 2-3টে বাক্যে লিখতে হবে। হ্যাঁ, এই কথাটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। ইতিহাস মানে অনেক বেশি লেখা, সেসব এখন আর চলে না। এখন বোর্ডের নিয়ম যেমন, সেই মতোই কিন্তু আমরা লিখব পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে পাইক কাদের বলা হতো। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে 2024-এ এসেছিলো। এই প্রশ্নটা ভালোভাবে অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা কোল বিদ্রোহের থেকে একটা প্রশ্ন। ঠিক আছে, কোল বিদ্রোহের ওখানেই এটা আছে বইয়েতে, ভালোভাবে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে
না, এটা চুয়ার বিদ্রোহে আছে, কোল বিদ্রোহে নয়, এটা চুয়ার বিদ্রোহে তোমরা পাবে, ওখানটায় ভালোভাবে তোমরা দেখবে, ঠিক আছে। তাহলে চুয়াররা মেদিনীপুর, বাঁকুড়া এইসব জায়গায় থাকতো। এইসব জায়গা নিয়ে কি তৈরি হয়েছিল, এইসব জায়গা নিয়ে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এই জমিদারদের অধীনে যেসব মানে জমিদারদের কাছে যেসব সৈনিকরা কাজ করতো তাদেরকেই কী বলা হতো, তাদেরকেই বলা হতো পাইক, ঠিক আছে। এবং তাদের কোনো মানে বেতন বা টাকা দেওয়া হতো না। তারা যে জমিতে থাকতো, তাদেরকে যে জমিতে থাকতে দিত, সেই জমিগুলো তাদের সেখান থেকে তাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নিত না, এমনিই থাকতে দিত। এই জমিগুলোকেই বলা হতো পাইকান জমি বা পাইক, ঠিক আছে, পাইক। তাহলে এইভাবেই এটা তোমরা তৈরি করবে এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপরের প্রশ্ন যেটা এখান থেকে অবশ্যই পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে যে রংপুর বিদ্রোহ কেন হয়েছিল এইটাও। তাহলে রংপুরে কি হয়েছিল, রংপুরে একজন ইজারাদার ছিলেন, বা সেই জায়গাটা যিনি শাসন করতেন তার নাম কি, তার নাম হচ্ছে দেবী সিংহ, ঠিক আছে। কৃষকদের ওপরে তো অনেক বেশি কর চাপিয়ে দিয়েছিলেন তিনি, তার জন্য তারা বিদ্রোহ করেছিল, এটা একটা হবে। আর কি, আর দরিদ্র কৃষকরা তারা তাদের যে এই ট্যাক্স বা রাজস্ব সেটা না দেওয়ার জন্য বিভিন্ন প্রয়োজনে মহাজনের কাছ থেকে অনেক বেশি তারা ধার নিত। এর ফলে মহাজন তাদের ওপরে অত্যাচার করতো সেই টাকা না ফেরত দিতে পারলে, ঠিক আছে। এইসব কারণেই কিন্তু তারা বিদ্রোহ করেছিল, ঠিক আছে। এটাই বলতে। এবার এটাকে তোমরা ঠিকভাবে তোমরা যেভাবে বুঝে নিয়ে নিজেদের মতো করে তোমরা লিখবে উত্তরগুলো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে আমরা যেমন নতুন বিষয়ের ক্লাসগুলো করাচ্ছি, নতুন অধ্যায়ের, সেই সাথে সাথে কিন্তু আমাদের পুরনো অধ্যায়ের ক্লাসও চলছে, এবং আমরা ইতিহাসের শর্ট প্রশ্নের উপরেও কিন্তু প্র্যাকটিস সেট শুরু করেছি। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভিল বিদ্রোহের কারণ কি। তাহলে এখানেও কিন্তু দেখো সেই একই জিনিসই চলে আসবে, যে মহাজনদের অত্যাচার। তাহলে প্রত্যেকটা বিদ্রোহ যে কটা আমরা দেখলাম এখনও পর্যন্ত 3 নম্বর অধ্যায়ে, সেখানে সেই অত্যাচার কিন্তু আসছে, ঠিক আছে, বা ওই কারণেই কিন্তু বিদ্রোহগুলো হয়েছিল, ঠিক আছে। তাহলে মালোয়ারি ভিলদের কাছে এখানেও কিন্তু সেই চড়া সুদে যারা জমিদার ছিল তারা কিন্তু তাদের কাছ থেকে টাকা নিত, এর ফলে তারা বিদ্রোহ করেছিল। আর এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল খানদেশে, ঠিক আছে। খানদেশ অঞ্চলে ইংরেজরা কিছু নিয়ম, তারা সেই জায়গাটায় গিয়ে কিছু নিয়ম তাদের পাল্টে দিতে চেয়েছিল, এর ফলে সেখানকার মানুষরা বিদ্রোহ করেছিল। এইভাবে আরও বিভিন্ন কারণ আছে, এইগুলো যেগুলো খুব সহজ সেগুলোই তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে, ঠিক আছে। আর এরপর কি, এরপর হচ্ছে যে খুঁতকাঠি প্রথা কি। খুঁতকাঠি প্রথা এটা কিন্তু মুন্ডা বিদ্রোহের ওখানেই তোমরা পেয়ে যাবে, ভালোভাবে এটা দেখে নেবে, ঠিক আছে। এর মানে ছিল যে জমির যৌথ কৃষি ব্যবস্থা এইটা, ঠিক আছে। মুন্ডারা জঙ্গল পরিষ্কার করে সেখানে নিজেদের মতো জমি চাষ করতো। জমির যৌথ মালিকানা মানে কি, মানে একটা জমির অনেকগুলো মালিক ছিল, কিন্তু ইংরেজরা সেটা পাল্টে দিয়ে কী করে দিয়েছিল, ব্যক্তিগত মালিকানা, মানে একজন জমির একজন মালিক, এরকম তারা করে দিয়েছিল, ঠিক আছে। এটাই হচ্ছে যে তারা যে এই যৌথ মালিকানায় যেটা থাকতো, এটাই হচ্ছে যে খুঁতকাঠি প্রথা, ঠিক আছে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।